অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই এক মহিলার অন্নপূর্ণা যোজনা অনলাইনে আবেদন করেছি। এখন প্রশ্ন, আপনি কিভাবে অনলাইনে সঠিকভাবে অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, তার পাশাপাশি কি কি ডকুমেন্টস আপনার দরকার পড়বে। তো চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস মার্কা রাখুন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 300 দেখে দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে অনলাইন আবেদন যে লিঙ্কটি, অন্নপূর্ণা যোজনা অনলাইন পোর্টাল আবেদনের যে লিঙ্ক, আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এখন দেখে নিচ্ছি আমরা অ্যাপ্লাই প্রসেস। তো এখানে আপনি দুটো অপশান দেখতেই পাচ্ছেন, সিটিজেন এবং ডিপার্টমেন্ট। এই যে সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, তার নিচে রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই অপশানে আমরা ক্লিক করব। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার জেলা চয়েস করবেন, আপনি কোন জেলায় বসবাস করে দেখেন। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট জেলার নাম চয়েস করুন। তারপর এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দিন। এই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি আসবে। তো এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে সিকিউরিটি কোড কিংবা ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন, যোগ কিংবা বিয়োগ কিংবা গুণ যা আপনার সামনে আসবে এটা যোগ করে যা দাঁড়ায় তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর যে রিকোয়েস্ট ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাদের মোবাইল নাম্বারে আসা ওটিপি তা এখানে বসিয়ে দিন। তারপর ভেরিফাই এবং কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। এরপর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফর্মটি চলে আসবে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম দেখতেই পাচ্ছেন। প্রথমত রয়েছে কি হেড অফ দ্য ফ্যামিলি। তো আপনার পরিবারের কর্তাকে, প্রধানকে, আপনার পরিবারের হেডকে, কে আপনার পরিবারের এক কথায় যে খরচ সেটা বহন করে থাকে, আপনার সংসার চালাচ্ছে, পরিবারের কর্তাকে আপনার শ্বশুরমশাই নাকি আপনার স্বামী নাকি আপনার বাবা, কে হেড। কিংবা যদি আপনার পরিবারে আপনার স্বামী মারা যায়, এক কথায় সেই মহিলাই সেই পরিবারে বর্তমানে এক কথায় হেড রয়েছে, এক কথায় যে হেড আপনাদের পরিবারে সেই ব্যক্তির নাম প্রথমত এখানে বসাতে হবে। হেড অফ ফ্যামিলি, আধার কার্ডে কি নামের বানান রয়েছে সেই পরিবারে আপনার যে হেড রয়েছে, কর্তা রয়েছে, সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন। যদি আপনার স্বামী মারা যায়, আপনি সেই পরিবারের হেড বর্তমানে, তো আপনি আপনার নাম বসিয়ে দেবেন সেই মহিলা। কিংবা আপনার বাবা হলে বাবার নাম উল্লেখ করে দিন, স্বামী হলে স্বামীর নাম, অথবা আপনাদের শ্বশুরমশাই হলে শ্বশুরমশাইয়ের নাম। তো এক কথায় যে আপনাদের পরিবারের হেড, আপনাদের কর্তা, সেই ব্যক্তির নাম উল্লেখ করে দিন। এবং আধার কার্ড কি নামের বানান রয়েছে তা দেখে দেখে নামের বানান উল্লেখ করুন। এবং ইংরেজি বড় হাতের অক্ষরে ক্যাপিটালে আপনি ফর্মটি পূরণ করবেন। যদি আপনি প্রথম অক্ষরটি ক্যাপিটাল এবং বাকিগুলো স্মল দিয়ে থাকেন তবুও সমস্যা নেই, কিন্তু ফর্ম পূরণ করার সময় আপনি অবশ্যই ক্যাপিটালে উল্লেখ করবেন, সমস্যা নেই। তারপর ডেট অফ বার্থ, সেই পরিবারের হেড কর্তা, সেই কর্তা ডেট অফ বার্থ কী রয়েছে আধার কার্ডে ডকুমেন্টসে দেখে দেখে আপনি দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন। যদি আধার কার্ডে শুধুমাত্র সাল থাকে তো আধার কার্ডটিকে আপনি ডাউনলোড করে নেবেন। একদম মাই আধার পোর্টালে গিয়ে যখন আপনি নতুন আধার কার্ড ডাউনলোড করবেন অনলাইন থেকে, সেই আধার কার্ডে আপনি দিন মাস ইয়ার পেয়ে যাবেন। তারপর দেখে দেখে বসিয়ে দেবেন। জেন্ডার, এই যে পরিবারের হেড, এই পরিবারের হেডের জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল তা উল্লেখ করে দিন। এরপর ক্যাটাগরি কী রয়েছে, এক কথায় ইওয়ান নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি যা হয়ে থাকে এখান থেকে আপনাদের সেই পরিবারের যে কর্তা তার ক্যাটাগরি উল্লেখ করে দেবেন। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই পরিবারের কর্তার সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার টোটাল ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, পরিবারের কর্তা সহকারে মোট কতজন সদস্য আপনাদের পরিবারে, পরিবারের কর্তা সহকারে আপনার পরিবারের টোটাল কতজন সদস্য, 4 জন নাকি 5 জন নাকি 7 জন নাকি 8 জন নাকি 10 জন নাকি 2 জন নাকি 3 জন তা আপনি এখানে লিখে দেবেন। আরেকটি বিষয়, অফলাইনে ফর্ম পূরণ করার সময় আপনি কিন্তু সর্বোচ্চ 5 জন সদস্য অ্যাড করতে পারেন, এক কথায় ফর্মে উল্লেখ করতে পারেন। কিন্তু অনলাইনে আপনি সর্বোচ্চ 10 জন সদস্য পর্যন্ত অ্যাড করতে পারবেন। একটি ফর্মে আপনি আপনার পরিবারে যদি 10 জন সদস্য থাকে তো 10 জনের নাম আপনি এখানে বসাতে পারবেন। তো আপনার পরিবারের টোটাল কতজন সদস্য, পরিবারের হেড কর্তা সহকারে এক কথা আপনি স্বামী স্ত্রী হয়ে থাকেন তাহলে 2 লিখে দেবেন। যদি আপনার বাচ্চা থাকে এক কথা একটি বাচ্চা তাহলে আপনি 3 লিখে দিলেন। যদি আপনার শ্বশুর শাশুড়ি এবং আপনি, আপনার স্বামী এবং আপনাদের বাচ্চা তাহলে আপনি 5 লিখে দিলেন। এক কথা পরিবারের কর্তা সহকারে টোটাল আপনাদের কতজন সদস্য তা উল্লেখ করে দেবেন। তো সহজ অর্থে আপনার স্বামী 2 ভাই কিংবা 3 ভাই, এখন বাকি 2 ভাই আলাদা রয়েছে কিংবা আপনি আলাদা রয়েছেন আপনাদের এক কথায় স্বামী নিয়ে, সেক্ষেত্রে আপনার পরিবার আলাদা। তো এখানে আপনি আপনার তথ্য উল্লেখ করে দেবেন। আপনার যে এক কথায় বাকি যে এখন আপনাদের স্বামীর যে ভাই রয়েছে কিংবা আপনার যে শ্বশুর শাশুড়ি রয়েছে ওরা যদি আলাদা থাকে সেক্ষেত্রে আপনার দরকার নেই, আপনি আপনার পরিবার উল্লেখ করে দেবেন। এইভাবে আপনি দেখে নেবেন যে আপনার পরিবারে টোটাল কতজন সদস্য তা এখানে বসিয়ে দেবেন পরিবারের কর্তা সহকারে। 3, 5, 7, 10 সর্বোচ্চ 10টি আপনি উল্লেখ করতে পারবেন, নাকি 4, 5 তা আপনি বসিয়ে দিন। তো এই পরিবারটি যেহেতু স্বামী স্ত্রী 2 জন তাই এখানে 2 উল্লেখ করে দিলাম। 2 উল্লেখ করতে আপনি দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু মেম্বার 2 ঘরটি খুলে গিয়েছে, অর্থাৎ দ্বিতীয় সদস্য এখানে অ্যাড করতে হবে। আর আপনি যদি এখানে 4 উল্লেখ করেন কিংবা 5 অথবা 6 তাহলে আপনার সামনে কিন্তু মেম্বার 2, 3, 4, 5, 6 এইভাবে কিন্তু ঘরগুলো চলে আসবে। তারপর নিচে ডিসেবিলিটি টাইপ, এক কথা সেই পরিবারের যে হেড কর্তা শারীরিক অক্ষম কিনা যদি ডিসেবিলিটি হয়ে থাকে, প্রতিবন্ধী হয়ে থাকে, এটা ইয়েস করার পর এখানে কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট দেখতেই পাচ্ছেন 200 কেবির মধ্যে জিপিজি অথবা পিডিএফ ফাইলে, আর না হলে নো করে দেবেন। আরেকটি বিষয়, যে সমস্ত ঘরে স্টার মার্ক থাকবে সেগুলো আপনি ফিল আপ করতেই হবে বাধ্যতামূলক। আর যে সমস্ত ঘরে স্টার মার্ক নেই সেগুলো আপনি ফিল আপ না করে দেন, সমস্যা নেই।
এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ডিসেবিলিটি স্ট্যাটাস যদি আপনাদের থাকে শারীরিক অক্ষম, এটা ইয়েস করার পর যদি আপনি আর সার্টিফিকেট নাম্বার না উল্লেখ করে থাকেন সমস্যা নেই, আপনাদের কিন্তু সার্টিফিকেটটিকে আপলোড করতে হবে। সার্টিফিকেট আপলোডের অপশানে স্টার মার্ক রয়েছে, সার্টিফিকেট নাম্বারের ঘরে স্টার মার্ক নেই। যদি আপনাদের থাকে তো নাম্বার উল্লেখ করে দেবেন এবং সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। যে সমস্ত ঘরে স্টার মার্ক থাকবে সেগুলো আপনি ফিল আপ করতে হবে, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি যদি স্কিপ করে দেন, ফিল আপ নাও করেন, তবু কিন্তু সমস্যা হবে না। এরপর আধার কার্ড ডিটেলস, এখানে আধার কার্ড নাম্বার কী রয়েছে, পরিবারের কর্তা, পরিবারের হেড, সেই পরিবারের হেড কর্তার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দিন। তারপর আধার কার্ডটিকে 200 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন। আর আপনি যদি আপনার আধার কার্ডটিকে ছোটো করে নেন, নিচের সাইডটি কেটে নেন, তাহলে বোথ সাইড দুটো সাইডে কিন্তু স্ক্যান করে জিপিজি অথবা পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে এখানে চুজ ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর নিচে আপনার পরিবারের ঠিকানা উল্লেখ করতে হবে। তো আপনার পরিবারটি কোন জায়গায় বসবাস করে, স্থায়ী ঠিকানা কী রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এখানে আপনি আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে এক কথায় আপনাদের সম্পূর্ণ ঠিকানা এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে, যেহেতু আমরা প্রথমেই সিলেক্ট করেছে ডিস্ট্রিক্ট। এরপরে এরিয়া টাইপ, আপনি রুরাল এরিয়া থাকেন নাকি আরবান। আরবান মানে কিন্তু শহর, রুরাল মানে গ্রাম, এক কথায় গ্রাম পঞ্চায়েত এরিয়া। তো আপনি রুরাল নাকি আরবান তা এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর আপনার পিনকোড এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর পোস্ট অফিস, এরপর আপনার থানা, এরপর ব্লক অথবা পৌরসভা, এরপর আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড কী রয়েছে এখানে আপনি তা বসিয়ে দেবেন। তারপর কিন্তু ভোটার কার্ড ডিটেলস, এখানেও কিন্তু পরিবারের যে কর্তা, পরিবারের যে হেড, তার কলমেই এখন আমরা রয়েছি, এক কথা সেই জায়গায় আমরা রয়েছি, পরিবারের হেডের ঘরেই কিন্তু রয়েছি। তো পরিবারের হেড কিংবা কর্তা তারাই কিন্তু ভোটার কার্ড নাম্বার বসাতে হবে। পরিবারের যে হেড, যার নাম আপনি উল্লেখ করেছেন পরিবারের কর্তার ঘরে, সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এবং অ্যাসেম্বলির ঘর এবং পার্ট নং, এই দুটো ঘর কিন্তু স্টার মার্ক নেই। যদি আপনার জানা না থাকে অ্যাসেম্বলি এক কথায় বিধানসভা অথবা পার্ট নং, তো আপনি ফাঁকা রাখবেন। আর যদি আপনার জানা থাকে তো যে অ্যাসেম্বলি, এখান থেকে আপনাদের অ্যাসেম্বলি কী রয়েছে বিধানসভা তা উল্লেখ করে দেবেন। পার্ট নং এক কথা অংশ নং কী রয়েছে আপনাদের বুথ নং, তা আপনি এখানে বসিয়ে দেবেন। আর আপনাদের যদি পার্ট নং, অংশ নং জানা না থাকে তো এটি আপনি ফাঁকা রাখবেন। আর অনেকেই কিন্তু ভুল করে থাকে কি 2002 সালের তথ্য উল্লেখ করে থাকে, পরিবারের কর্তার কিন্তু 2002 সালের তথ্য উল্লেখ করা যাবে না। রিসেন্ট বর্তমানে যে তিনি ভোট দিয়েছে 2026-এ, সেই ভোটার কার্ডের নাম্বারটি উল্লেখ করতে হবে। যে ভোটার কার্ডটি বর্তমানে রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার এবং সেই বর্তমান যে অ্যাসেম্বলি বিধানসভা সেটি এবং বর্তমানে যে পার্ট নং কিংবা অংশ নং সেটা উল্লেখ করতে হবে। তারপর সেই পরিবারের যে কর্তা হেড, যার আমরা ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিলাম, তার ভোটার কার্ডটিকে আপনি আপলোড করে দেবেন। এবং ভোটার কার্ডে কিন্তু দুই সাইড, বোথ সাইড কিন্তু আপলোড করতে হবে। বোথ সাইডে আপনি এক কথায় যে ফটো তুলবেন অথবা পিডিএফ করে বোথ সাইড 200 কেবির মধ্যে পিডিএফ অথবা জিপিজি হলে আপলোড করে দেবেন, চুজ ক্লিক করে। তো আমাদের পরিবারের কর্তার বেসিক ডিটেলস এখানে অ্যাড করা হয়ে গেল। এখন আমরা কী করবো, নেক্সট করার আগে সেভ ড্রাফট, এই সেভ ড্রাফে আমরা ক্লিক করব। তো সেভ ড্রাফে ক্লিক করলে কী সুবিধা হবে, ধরুন আপনার এই মুহূর্তে প্রচুর কাজের চাপ চলে আসলো, আপনি আর এক কথা ফর্মটি পূরণ করতে পারছেন না, আপনার হাতে সময় নেই। তো সেভ আস ড্রাফট, এই যে সেভ ড্রাফে ক্লিক করে আপনি এখানে বেরিয়ে চলে আসবেন। পরবর্তীতে আপনি আবারও মোবাইল নাম্বার দিয়ে লগ ইন যখনই করবেন, তো যে স্টেপ পর্যন্ত আপনি ফর্মটি পূরণ করেছেন সেই স্টেপে আপনি আসতে পারবেন। তাই যখনই আপনি কোনো ঘর করে ফিল আপ করবেন, বেসিক ডিটেলস অথবা রেশন কার্ড অথবা অ্যাড্রেস ইত্যাদি, তখনই আপনি সেভ এবং ড্রাফট এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এখন কিন্তু পরিবারের যে কর্তা, পরিবারের কর্তারই আমাদের কিন্তু তথ্য উল্লেখ করতে হবে। পরিবারের কর্তার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, পরিবারের প্রধান যার নাম আপনি উল্লেখ করেছেন হেড অফ ফ্যামিলিতে, সেই ব্যক্তির ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনি ইয়েস করবেন এবং কোন ক্যাটাগরির, AY নাকি PWS নাকি SPWS নাকি আর কেসি 1 নাকি 2 নাকি নন সাবসিডি, এটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। আর যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে নো আপনি করে দেবেন। থাকলে ইয়েস করার পর ক্যাটাগরি চয়েস করবেন। আপনার রেশন কার্ডের উপরেই আপনি পেয়ে যাবেন ক্যাটাগরি নামটি, দেখে নেবেন। তারপর রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। পরিবারের যে কর্তা প্রধান তার রেশন কার্ড নাম্বারটি, SPWS এর পরে যে নাম্বারটি বা PWS এর পরে যে নাম্বারটি অথবা আর কেসি 1 অথবা 2 পরে যে নাম্বারটি অথবা নন সাবসিডি কার্ডের ক্ষেত্রে জেনারেলের পাশে যে নাম্বারটি, সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। এবং রেশন কার্ডের আপনাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না, শুধুমাত্র রেশন কার্ড নাম্বারগুলো আপনি বসিয়ে দেবেন। তারপর সেভ ড্রাফট, এই সেভ ড্রাফে আপনি ক্লিক করুন, আবার আপনাদের তথ্যগুলো সেভ হয়ে যাবে। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে কিন্তু আপনাদের পরিবারে 3টি বা তার বেশি পাকা ঘর হয়েছে কিনা। যদি আপনার পরিবারে 3টি বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে আপনি ইয়েস করে দেবেন, কোনো তথ্য উল্লেখ করতে হবে না। আর যদি না থাকে 3টি বা তার বেশি পাকা ঘর, কম রয়েছে 1টি বা 2টো কিংবা নেই পাকা ঘর আপনাদের, নো আপনি করে দেবেন। 3টি বা তার বেশি পাকা ঘর থাকলে এটা আপনি ইয়েস করে দেবেন, আর না হলে নো করে দেবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি নিজস্ব কোনো জমি রয়েছে কিনা। পরিবার বলতে শুধুমাত্র পরিবারের যে কর্তা তা কিন্তু না, পরিবার বলতে এখানে আপনি যার যার নাম এখানে উল্লেখ করবেন, সেই সমস্ত সদস্যদের মধ্যে টোটাল আপনার কতগুলো জমি রয়েছে নিজস্ব জমি। আপনার যদি না থাকে, আপনাদের বাচ্চার নাম যদি থাকে কিংবা আপনার স্ত্রীর নাম যদি থাকে কিংবা আপনার বাবার নাম যদি থাকে, আপনার পরিবারে আপনি যে সমস্ত সদস্যদের নাম এখানে ইনক্লুড করবেন, উল্লেখ করবেন, সেই সমস্ত সদস্যদের মধ্যে টোটাল কত জমি রয়েছে নিজস্ব জমি, সেটা কার হতে পারে, এক কথায় আপনার ভাইয়েরও হতে পারে কিংবা আপনারও হতে পারে। পরিবারের যে সমস্ত সদস্য আপনি উল্লেখ করবেন তাদের মধ্যে আপনাদের নিজস্ব কোনো জমি রয়েছে কিনা, যদি থাকে টোটাল প্রত্যেক সদস্যর কতগুলো জমি রয়েছে টোটাল তা আপনি উল্লেখ করে দেবেন। আর যদি না থাকে আপনাদের জমি তাহলে আপনি এটা নো করে দেবেন।
যদি নিজস্ব জমি থেকে আপনার পরিবারের কোনো সদস্য, যে কোনো, আপনার হতে পারে, আপনার স্বামীর হতে পারে, আপনার বাচ্চার হতে পারে, কিংবা আপনার পরিবারে যদি আপনি একটা শ্বশুর শাশুড়িকে অ্যাড করে থাকেন, তার যদি হতে পারে, একথা যদি থাকে, তার আপনি ইয়েস করবেন এবং তা এখানে আপনি শতকে উল্লেখ করে দেবেন। দেখতে পাবেন ডেসিমিল আপনাদের খতিয়ানের মধ্যে শতকেই থাকে, তো আপনাদের কত শতক জমি রয়েছে এটা আপনি ডেসিমিলে উল্লেখ করে দেবেন। শতকে যা রয়েছে তাই আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর যদি না থাকে আপনাদের নো আপনি করে দেবেন, তাহলে উল্লেখ করতে হবে না। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি 4 চাকার নন কমার্শিয়াল একটা গাড়ি রয়েছে কিনা। যদি আপনার পরিবারে থাকে তো এটা আপনি ইয়েস করে দেবেন, 4 চাকার গাড়ি নন কমার্শিয়াল, এবং কতগুলো এখানে আপনি উল্লেখ করে দেবেন এবং নিচে আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে পারে। যে না থাকে নো আপনি করে দেবেন। তো এরপর বলা হয়েছে হেলথ ইন্স্যুরেন্স। পরিবারের যে কর্তা, পরিবারের যে প্রধান, হেড অফ ফ্যামিলিতে আমরা যে ব্যক্তির নাম উল্লেখ করলাম, সেই সদস্য এক কথা সেই কর্তার নামে আমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা। যদি থাকে, স্বাস্থ্য বিমা আপনি করে থাকেন, তো এটা আপনি এখানে ইয়েস করে দেবেন এবং সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এবং যদি গভর্নমেন্ট হয়ে থাকে, গভর্নমেন্ট কোন স্কিম, স্বাস্থ্যসাথী নাকি অন্য কোনো, তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। যদি স্বাস্থ্যসাথী হয়ে থাকে, একথা স্বাস্থ্যসাথী কার্ডে সেই কর্তার নাম যদি থাকে, প্রধানের নাম, তাহলে আপনি স্বাস্থ্যসাথী উল্লেখ করে দেবেন। তারপর যে ইওরের নাম্বারটি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ইওরের নাম্বারটি পেয়ে যাবেন, সেই নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি না থাকে, সেই পরিবারের কর্তার নাম স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যেও, কিংবা কোনো হেলথ ইন্স্যুরেন্স করেনি, স্বাস্থ্য বিমা করেনি, সেটা প্রাইভেট কিংবা গভর্নমেন্ট কোনোটি করেনি, তো আপনি নো করে দেবেন। আর যদি স্বাস্থ্যসাথী কার্ডের নাম থাকে সেই পরিবারের প্রধান কিংবা কর্তার, তাহলে ইয়েস করবেন। এরপর এখানে ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট তা উল্লেখ করে দেবেন। তারপর গভর্নমেন্ট স্কিম থেকে স্বাস্থ্যসাথী উল্লেখ করে ইওরের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। আর যদি না হয়ে থাকে, নো আপনি করে দেবেন। এটা কিন্তু পরিবারের যে কর্তা, সেই কর্তার তথ্য উল্লেখ করতে হবে। তারপর নিচে সেভ ড্রাফট, এখানে আপনি আবারও ক্লিক করুন। তারপর নেক্সট এখানে ক্লিক করুন। পরবর্তী স্টেপ ইনকাম এবং প্রফেশন। এখন আপনার পরিবারের যে কর্তা তিনি কোন পেশায় যুক্ত রয়েছেন তা উল্লেখ করতে হবে। তো প্রথমত বলা হয়েছে আপনাদের পরিবারের যে কর্তা, হেড অফ ফ্যামিলি, তিনি কি কোনো ট্যাক্স পে করে থাকে কিনা। যদি কোনো ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, একটা প্রফেশনাল ট্যাক্স রয়েছে, তাহলে আপনি এটা ইয়েস করবেন। যে না থাকে নো করে দেবেন। এবং পরিবারের কর্তা, যদি পরিবারের কর্তা প্রধানের প্যান কার্ড থাকে, ইয়েস করবেন এবং নিচে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি পরিবারের হেড কর্তা প্যান কার্ড না থাকে, নো করে দেবেন। তারপর আপনাদের পরিবারের বার্ষিক আয় কত রয়েছে, সেই বার্ষিক আয় আপনি এখানে বসিয়ে দেবেন যা হয়ে থাকে। কোনো কিন্তু আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে না, ইনকাম সার্টিফিকেট কোনো কিছু আপলোড করতে হবে না, শুধু নাম্বার উল্লেখ করে দেবেন। এবং বলা হয়েছে আপনার পরিবারের যে কর্তা তিনি কোন পেশায় যুক্ত রয়েছে, গভর্নমেন্ট নাকি কোনো প্রাইভেট, নাকি এক কথা পার্ট টাইম জব, নাকি স্যালারি, নাকি মাইগ্রেট লেবার, নাকি ফার্মারটা উল্লেখ করে দেবেন। আপনি এখানে কিন্তু অসংখ্য অপশন চয়েস করতে পারবেন। তো আপনার পরিবারের কর্তা কোন কোন কাজগুলো করে থাকে এখান থেকে উল্লেখ করে দিলেন। আমরা এখানে যে ফার্মারের ঘর এটা সিলেক্ট করলাম। এরপর আনএমপ্লয়েড এটাও সিলেক্ট করলাম, যেহেতু তিনি এক কথায় শিক্ষিত একজন, এবং আদার্স এটা উল্লেখ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন একটি কিংবা তার বেশি আপনি চয়েস করতে পারবেন। যেগুলো হয়ে থাকে, যে সমস্ত কাজ করে থাকেন পরিবারের কর্তা, আপনি এখান থেকে তা চয়েস করে দেবেন। একটি, দুটো, তিনটি যা রয়েছে এক কথা যে সমস্ত কাজ করে থাকেন তা উল্লেখ করে দেবেন। এবং হাইস্ট কোয়ালিফিকেশন, পরিবারের কর্তার সর্বোচ্চ যোগ্যতা কী রয়েছে এখান থেকে উল্লেখ করে দেবেন। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, নাকি শুধুমাত্র সিগনেচার পারে, তো এখান থেকে আপনি নাকি 8 পাস নাকি মাধ্যমিক তা উল্লেখ করে দেবেন আপনার অ্যাকর্ডিং পরিবারের কর্তা শিক্ষিত যোগ্যতা। এরপর নিচে বলা হয়েছে কিন্তু পরিবারের কর্তা, হেড অফ ফ্যামিলি, যার নাম আমরা উল্লেখ করেছি, তার কিন্তু তথ্য এখনও পর্যন্ত আমাদের ফিল আপ করতে হচ্ছে। তো বলা হয়েছে এই ব্যক্তি পরিবারের কর্তা কি এখন বা আগে কোনো একতায় পোস্টের মধ্যে যুক্ত ছিল, মিনিস্টার অথবা এমপি অথবা এমএলএ, কিংবা আরবান লোকাল বডিজ অথবা পঞ্চায়েত লোকাল বডিজ, একতায় গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা একতায় গ্রামের যে একতায় পঞ্চায়েত ইত্যাদি যদি হয়ে থাকে একতায় সেই ব্যক্তি কর্তা, তাহলে আপনি ইয়েস করবেন। আর যদি না করে থাকে, একতা না হয়ে থাকে, নো আপনি করে দেবেন। এবং সেই ব্যক্তি পরিবারের যে কর্তা, হেড অফ ফ্যামিলিতে আমরা যার নাম উল্লেখ করলাম তারই তথ্য। এবং বলা হয়েছে সেই ব্যক্তি গভর্নমেন্ট পেনশন পায় কিনা। যদি এক কথায় গভর্নমেন্ট জব করে থাকে এবং পেনশন পাচ্ছে বর্তমানে, তাহলে ইয়েস করে দেবেন। আর যদি না পেয়ে থাকেন, নো আপনি করে দেবেন। এবং বলা হয়েছে আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, একদা পরিবারের কর্তাকে রেজিস্টার রয়েছে কিনা জিএসটির মধ্যে যদি থাকে, ইয়েস করবেন এবং জিএসটি নাম্বার উল্লেখ করবেন, নাহলে আপনি নো করে দেবেন। তারপর সেভার্স ড্রাফট, এই সেভ ড্রাফটে আপনি ক্লিক করবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে বলা হয়েছে পরিবারের কর্তা কি সিএ অর্থাৎ নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছে কিনা, নাকি সার্টিফিকেট পেয়েছে। যদি পেয়ে থাকে ইস্যু এখানে ক্লিক করে দেবেন। আর যদি না পেয়ে থাকে কিংবা অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। আর যদি নট অ্যাপ্লিকেবল, আপনার দরকার নেই, আপনি ভারতের নাগরিক, আগে থেকেই অন্য কোনো দেশ থেকে একতায় পালিয়ে আসেননি, একদা আমাদের দেশ তথা বর্তমান রাজ্য পশ্চিমবঙ্গে বসবাস করছেন না, তো নট অ্যাপ্লিকেবল এটা আপনি উল্লেখ করে দেবেন। যদি হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন, নাহলে আপনি নট অ্যাপ্লিকেবল বসিয়ে দেবেন। এবং আপনাদের নাম পরিবারের যে কর্তা, যার আমরা ভোটার কার্ডে তথ্য উল্লেখ করলাম, যার নাম আমরা উল্লেখ করেছি প্রথমে হেড অফ ফ্যামিলিতে, সেই ব্যক্তির নাম কি এসিআর থেকে ডিলিট হয়েছে কিনা। যদি ডিলিট হয়ে যায় এবং আপনি ট্রাইব্যুনালে আপিল করে থাকেন, তাহলে ইয়েস করে দেবেন। এবং ট্রাইব্যুনালে আপিল না করে থাকলেন, নো করে দেবেন। এবং আপনাদের নাম একটা বাতিল হয়নি, আপনার নাম রয়েছে ভোটার লিস্টে, তো নট অ্যাপ্লিকেবল এটা আপনি উল্লেখ করে দেবেন আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে। তো যদি ডিলিট হয়ে যায় এবং আপনি এসিআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অনলাইন অথবা অফলাইনে, তাহলে আপনি ইয়েস করে দেবেন। আর যদি আপনার নাম ডিলিট না হয়ে যায় এবং আপনি আপিল করেননি, নোতে ক্লিক করবেন অথবা নট অ্যাপ্লিকেবল এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর সেভাস ড্রাফটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ চলে আসবে গভর্নমেন্ট স্কিম। পরিবারের যে কর্তা তিনি কি কোনো সরকারি স্কিমের টাকা পাচ্ছে কিনা ডিবিটির মাধ্যমে, যদি পেয়ে থাকে এটা ইয়েস করে দেবেন। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন স্কিম রয়েছে এখানে আপনাদের, এক কথায় যে কৃষক বন্ধু থেকে শুরু করে পিএম কিষাণ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবসাথী কিংবা বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা,
লোকপ্রসাদ দেখতেই পাচ্ছেন, বিভিন্ন স্কিম রয়েছে, জয় জওয়ার, ঐক্যশ্রী, স্কলারশিপের কথাও রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপও রয়েছে। যদি আপনাদের পরিবারের কর্তা কিংবা যে ব্যক্তির নাম আপনি উল্লেখ করেছেন হেড অফ ফ্যামিলিতে, সেই ব্যক্তি কোনো স্কিমের টাকা পেয়ে থাকে ডিবিটির মাধ্যমে, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যে কোনো স্কিম যদি একটা লিস্টের মধ্যে থাকে তো আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এবং পাশেই আপনি দেখতেই পাচ্ছেন যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক কথায় অপশন দেওয়া হয়েছে, বলা হয়েছে আপনি কি এই স্কিমটি বাতিল করতে চান কিনা। আপনি কোনো মতে যদি এটা ইয়েস করে দেন তাহলে আপনার স্কিম কিন্তু বাতিল হয়ে যাবে। আপনি যে সমস্ত স্কিম পাচ্ছেন অ্যাড মোডে ক্লিক করে তা অ্যাড করে দেবেন পরিবারের কর্তা যে সমস্ত স্কিম পাচ্ছে, যেহেতু পরিবারের কর্তার কলমেই আমরা রয়েছি। এবং পাশে ইয়েস এবং নো দুটো অপশান রয়েছে। আপনি কি ওয়ান টু অফ আউট, আপনি কি এই স্কিম থেকে আপনার নাম বাতিল করতে চান কিনা। যদি বাতিল করতে চান আপনি এই স্কিম থেকে নাম, যে সমস্ত স্কিম আপনি পাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে এটা ইয়েস করে দেবেন। এবং আপনি যদি বাতিল করতে না চান তাহলে নো করে দেবেন। আপনি কোনো মতে এটা ইয়েস করবেন না। যদি আপনি বাতিল করতে চান, আপনার টাকার দরকার নেই, সেই স্কিমটি আপনি বন্ধ করতে চান, তাহলে আপনি এটা ইয়েস করে দেবেন, স্কিম আপনার বন্ধ হয়ে যাবে। এবং আপনি যদি চান যে না সেই স্কিম আপনাদের চলুক, আপনারা বন্ধ করতে চান না, তো নো আপনি করে দেবেন। এবং যদি কোনো স্কিম না পেয়ে দেখেন তাহলে আপনি এটা এখান থেকে একটা কোনো গভর্নমেন্ট স্কিম আপনি পাচ্ছেন না, নো করে দেবেন। আরও একটি প্রশ্ন আপনারা করবেন, অনেক লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা কিংবা এক কথায় কৃষক বন্ধু পিএম কিষাণ পাচ্ছেন, তো অবশ্যই আপনি এখান থেকে এটা উল্লেখ করে দেবেন। তারপর সেভ আস ড্রাফট দেখতেই পাচ্ছেন আমাদের আবেদন সেভ হয়ে গিয়েছে। প্রথম স্টেপ এক কথায় পরিবারের কর্তার তথ্য আমরা উল্লেখ করে দিলাম। এবং এখন আমাদের কিন্তু যেহেতু দুজন সদস্য, এই যে এক কথায় মেম্বার 2 ঘরে আমরা চলে আসবো। এরপর আপনি মেম্বার 2 সদস্য 2 কার নাম উল্লেখ করবেন। যদি পরিবারের কর্তা আপনার বাবা হয়ে থাকে এবং আপনার বিয়ে হয়নি, এরপর মেম্বার 2 এখানে আপনি আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। যদি আপনার মা এক কথা জীবিত থাকে তো এখানে আপনি মায়ের নাম বসিয়ে দিলেন। এরপর মেম্বার 3 দেখবেন যদি আপনারা 2 ভাই বোন হয়ে থাকেন, 2 ভাই বোনের মধ্যে কার বয়স বেশি রয়েছে তাকে আপনি মেম্বার 3 উল্লেখ করলেন। এরপর মেম্বার 4 বাকিজন উল্লেখ করে দিলেন। এইভাবে আপনি তথ্য উল্লেখ করবেন। এখন আপনার বিয়ে হয়েছে, যদি আপনার শ্বশুর শাশুড়ি এবং আপনার হাজব্যান্ড এবং আপনি একসঙ্গে রয়েছেন, আপনার বাচ্চাও একসঙ্গে রয়েছেন, একটি পরিবার, তো আপনি প্রথমত পরিবারের কর্তাকে, আপনার স্বামীকে, আপনাদের এক কথা শ্বশুর তার নাম উল্লেখ করে দিলেন। এরপর সদস্য 2 এখন আপনাদের যদি স্বামী এক কথা কর্তা হয়ে থাকে তো সদস্য 2 আপনি আপনার শ্বশুরের নাম উল্লেখ করে দিলেন। এরপর সদস্য 3 আপনার শাশুড়ির নাম উল্লেখ করে দিলেন। এরপর সদস্য 4 আপনার নাম উল্লেখ করলেন। এরপর সদস্য 5 যদি আপনার বাচ্চা থাকে একজন, তো বাচ্চার নাম উল্লেখ করে দিলেন। এক কথায় বয়স অনুযায়ী আপনি বয়স প্রথমে বেশি, তারপর কম, তারপর একটু কম এভাবে বসিয়ে দেবেন। কিন্তু হেডে যে পরিবারের কর্তা আপনাদের পরিবারটিকে যে চালাচ্ছে তার নাম বসিয়ে দেবেন। এবং নিচে অ্যাডাল্ট এবং চাইল্ড দুটো অপশন রয়েছে। সদস্য 2 এই ব্যক্তির বয়সকে 18 বছরের ঊর্ধ্বে রয়েছে কিনা। যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে অ্যাডাল্ট এটা আপনি উল্লেখ করে দেবেন। এবং 18 বছরের কম হলে চাইল্ড, যেহেতু তিনি একজন শিশু তো চাইল্ড উল্লেখ করে দেবেন। এরপর মেম্বার 2 আপনি কোন ব্যক্তির নাম উল্লেখ করবেন সেই ব্যক্তির নাম বসিয়ে দিন। আধার কার্ডে কী নামের বানানো রয়েছে দেখে একই রকম। এবং রিলেশন, হেড অফ ফ্যামিলির সঙ্গে সেই ব্যক্তির সম্পর্ক কী রয়েছে যার নাম আপনি উল্লেখ করলেন মেম্বার 2 ঘরে, তার সম্পর্ক এক কথায় হাজব্যান্ড ওয়াইফ নাকি এক কথায় ওয়াইফ নাকি এক কথায় ফাদার ইন ল নাকি ডটার ইন ল যা হয়ে থাকে, কিংবা এক কথায় ফাদার মাদার যা রয়েছে এক কথা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি উল্লেখ করে দিন যা সম্পর্ক রয়েছে। তারপর এই যে মেম্বার 2 আপনি যার নাম উল্লেখ করছেন সেই ব্যক্তির একই রকম সেম প্রসেস, একই ধাপ। ডেট অফ বার্থ উল্লেখ করে দিন, জেন্ডার উল্লেখ করুন। এরপর ক্যাটাগরি কী রয়েছে এক কথায় SC ST OBC UR যা হয়ে থাকে তা উল্লেখ করে দিন। এরপর আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সদস্য 2 তার আপনি সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনি এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিন এবং সেই মোবাইল নাম্বারটি আপনি পোস্ট অফিসে গিয়ে কিংবা আধার সেন্টারে গিয়ে সেই নাম্বারটিকে লিঙ্ক করে নেবেন, তাহলে হয়ে গেল। তারপর নিচে ডিসেবিলিটি স্ট্যাটাস মেম্বার 2 সেই সদস্য কি শারীরিক অক্ষম কিনা হলে আপনি ইয়েস করবেন, একই রকম সেম প্রসেস। তারপর সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিন অথবা ফাঁকা রাখুন, কিন্তু সার্টিফিকেট আপলোড করে দেবেন যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, আর নাহলে আপনি নো করে দেবেন। তারপর নিচে একই রকমভাবে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন মেম্বার 2, তারপর আধার কার্ডটিকে আপলোড করে দিন। এবং সেই ব্যক্তি যেহেতু একজন অ্যাডাল্ট, ভোটার কার্ড রয়েছে এখানে আমরা ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিলাম। তারপরে অ্যাসেম্বলি নাম্বার জানা থাকলে অ্যাসেম্বলি এক কথায় বিধানসভা অথবা পার্ট নং তা বসিয়ে দিন, জানা থাকলে আপনি ফাঁকা রাখুন। তারপরে একই রকমভাবে নিচে ভোটার কার্ডটিকে আপলোড করে দিন। তারপর নেক্সটে ক্লিক করুন, পরবর্তী স্টেপ চলে আসবে। এরপর এখানে যদি সেই মেম্বার 2 সদস্যর কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে, একটা স্বাস্থ্য বিমা, যদি আপনি যার নাম উল্লেখ করেছেন মেম্বার 2 সেই ব্যক্তির স্বাস্থ্য বিমা থাকে সরকারি কিংবা বেসরকারি তা উল্লেখ করে দিন, অথবা স্বাস্থ্য থাকলে স্বাস্থ্য উল্লেখ করে স্বাস্থ্য কার্ড নাম্বারটি বসিয়ে দিন, আর যদি না থাকে আপনি নো করে দেবেন। তারপর আপনি আবারও সেভ অ্যাস ড্রাফে ক্লিক করুন। তারপর নেক্সটে ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। এবং এই যে মেম্বার 2 সদস্য 2 তিনি কোনো একটা ট্যাক্স পে করে কিনা, ইনকাম ট্যাক্স অথবা তার প্যান কার্ড রয়েছে কিনা, ইয়েস নো করার পর প্যান কার্ড নাম্বার বসিয়ে দিন, একই রকম সেম প্রসেস। এবং মেম্বার 2 সদস্য 2 কোনো কাজে যুক্ত রয়েছে কিনা, একটা গভর্নমেন্ট অথবা আনএমপ্লয় নাকি একটা আদার্স নাকি মাইগ্রেন্ট নাকি পার্ট টাইম জব করতে নাকি প্রাইভেট জব যা রয়েছে এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন মেম্বার 2 সদস্য 2। তারপরে একই রকম যোগ্যতা মেম্বার 2 আপনি যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির হাইস্ট কোয়ালিফিকেশন কী রয়েছে তা উল্লেখ করে দিন এখান থেকে। এরপরে একই রকমভাবে এখানে বলা হয়েছে মেম্বার 2 তিনি কোনো MLA MP কিংবা আগে কিংবা এখন বর্তমানে ছিল ইত্যাদি হলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। গভর্নমেন্ট পেনশন পেলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এবং GST দিলে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী স্টেপ চলে আসবে। এবং একই রকম মেম্বার 2 তার কি CA-তে একটা নাম উঠছে কিনা, একটা অ্যাপিল করছে কিনা, নাকি ACR থেকে নাম বাতিল হয়েছে, সেম প্রসেস দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র নামটি উল্লেখ করবেন
এরপর বাকি যে স্টেপগুলো প্রথম মেম্বারের ক্ষেত্রে যা রয়েছে এক কথা হেড অফ ফ্যামিলির ক্ষেত্রেও যা রয়েছে এক কথা মেম্বার 2 ক্ষেত্রেও তা থাকবে, মেম্বার 3 ক্ষেত্রেও তা থাকবে। তারপর নেক্সটে ক্লিক করবেন, পরবর্তী স্টেপ চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট স্কিমের ঘরে একটু অপশন শো হচ্ছে অন্নপূর্ণা যোজনা। যেহেতু এই সদস্য আমরা তার জেন্ডার ফিমেল উল্লেখ করেছি মহিলা, তো সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই অপশনটা কিন্তু চলে আসবে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাই কিনা এই সদস্য 2 ক্ষেত্রে যেহেতু আমরা একজন মহিলা নাম উল্লেখ করেছি, জেন্ডার ফিমেল দিয়েছি এবং বয়স থাকতে হবে কিন্তু 25 থেকে 60-এর মধ্যে, তাহলে আবেদন করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছেন যদি সেই মহিলা অন্নপূর্ণা যোজনা আবেদন করতে চায় এখান থেকে আপনি ইয়েস আই এম অ্যাপ্লাইং এটি আপনি সিলেক্ট করবেন। যদি না করতে চায় তো নো আই এম নট অ্যাপ্লাইং এটা আপনি সিলেক্ট করে দেবেন। যদি অ্যাপ্লাই করতে চান অন্নপূর্ণা যোজনায় ইয়েসে আপনি ক্লিক করে দেবেন। যদি 25 থেকে 60-এর মধ্যে বয়স হয়ে থাকে তো আপনি এটা ইয়েস আই এম অ্যাপ্লাইং ক্লিক করে দেবেন। তারপরে একই রকমভাবে বলা হয়েছে এই মহিলাকে আগে কোনো গভর্নমেন্ট স্কিমে টাকা পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা যুবসাথী কিংবা এক কথায় বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকে, যদি কৃষক বন্ধু কিংবা পিএম কিষাণ, তো এটা ইয়েস করার পর তা উল্লেখ করে দেবেন এবং পাশে আপনি এটা ইয়েস করবেন। যদি ইয়েস করে দেন তাহলে আপনাদের সেই স্কিমটি বন্ধ হয়ে যাবে এবং আপনি যে বন্ধ করতে না চান নো আপনি করে দেবেন। তারপর সেভ অ্যাজ ড্রাফটে আপনি ক্লিক করবেন, আবেদন হয়ে যাবে। এরপর আপনার যদি আরও মেম্বার থাকে মেম্বার 3 ঘরে গিয়ে আপনি বাকি মেম্বার অ্যাড করে নেবেন। একইভাবে আপনি মেম্বার 4 ঘরে গিয়ে বাকি এক মেম্বারকে অ্যাড করে নেবেন। এবার আপনি আপনার সমস্ত মেম্বার অ্যাড করে নেবেন। তারপর এই যে দেখতেই পাচ্ছেন যে ডিক্লারেশন এবং কনসেন্ট এই বক্সে আপনি ক্লিক করবেন। ডিক্লারেশন এবং কনসেন্টে ক্লিক করি এই যে দেখতেই পাচ্ছেন এক কথায় টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সটি এখানে ক্লিক করবেন। তারপর ফাইনাল সাবমিট করে দেবেন। তো যখন আপনি ফাইনাল সাবমিট করে দেবেন তো আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনার সামনে একটি নাম্বার চলে আসবে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে কপি আইকনের মতো একটি এক কথায় 4 কোণা চতুর্ভুজের মতো চিহ্ন, এখানে ক্লিক করতে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন কপি কিংবা যে আপনি আবেদন করেছেন রেফারেন্স স্লিপ যেটাই বলুন না কেন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে এক কথা চতুর্ভুজ যে এক কথা চিহ্নটি দেখতেই পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করতে আপনাদের সামনে এটা এখন ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। যদি আপনি মেম্বার 3, 4, 5, 6, 7 থাকে তো একই রকমভাবে সেম প্রসেস আপনি এইভাবে আবেদন করে নিন। তো আশা করি বুঝতেই পারলেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইসে আবেদন জানাতে পারবেন। আরেকটি বিষয়, এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে আবেদন করার পর অনলাইনে আবেদন করার পর কোথাও কি জমা করতে হবে কিনা। অনলাইনে আবেদন করার পর কোথাও আপনার কোনো ডকুমেন্টস জমা করতে হবে না। এরপর আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন, এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। যখন পরবর্তীতে স্ট্যাটাস চেক করা যাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ভিডিও বানিয়ে দেবো। তো এটা আপনি দেওয়া ছিল, এবার আপনারা আবেদন করে নিন। এর পাশাপাশি আপনি যে অনলাইনে আবেদন করতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে অথবা এসডি অফিস সেখানে অফলাইনে ফর্ম জমা করে দেবেন, অফলাইনে আবেদন করতে পারবেন। অফলাইন এবং অনলাইন 2 পদ্ধতিতে আবেদন হচ্ছে। তো আপনি ওরা এখনই আবেদন করে নিন। আরেকটি বিষয়, ব্যাংকের তথ্য আমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে না। ব্যাংকের তথ্য লাগছে না তার কারণ কি, টাকা এখন আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। এখন প্রশ্ন, আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে নাকি লিঙ্ক নেই। আধার কার্ড নাম্বার যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে এক কথায় আধার সিডিং রয়েছে সেই ব্যাংকে কিন্তু টাকাটি চলে আসবে। এখন আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা, আধার লিঙ্ক এক কথায় আধার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা কীভাবে আপনি চেক করবেন। তো এর জন্য আপনি ইউটিউবে সার্চ করুন ডিবিটি লিঙ্ক এমডি 360। তো ইউটিউবে আপনি যখনই সার্চ করবেন ডিবিটি লিঙ্ক এমডি 360 লিখে প্রথমে আপনি ভিডিওটি পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটি দেখে নিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আগে থেকে রয়েছে কিনা, কোন ব্যাঙ্কে লিঙ্ক রয়েছে নাকি লিঙ্ক নেই। লিঙ্ক না থাকলে আপনি কীভাবে লিঙ্ক করবেন সেই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু দেখতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।